মাসিকের কত দিনের মধ্যে সহবাস করলে স্ত্রী গর্ভবতী হয়? সত্যিই আপনার জন্য সহজ উত্তর দেওয়ার প্রচেষ্টা করছি। এই জিজ্ঞাসা শুনে আপনিও অবাক হয়ে উঠতে পারেন, কিন্তু চিন্তা করবেন না, আপনার জন্য আমাদের চ্যানেল দ্য ট্রাভেলার ডেস্টিনি চায় একটি সুখবর আছে। বর্তমান সময়ে সন্তানের জন্ম অতি সহজ এক পদ্ধতি, কিন্তু তাও অনেক মানুষের জীবনে এই আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যায়। এর পিছনে যতটা না একজন মানুষের শারীরিক সমস্যা দায়ী, তার থেকে বেশি দায়ী অজ্ঞানতা। অনেকেই অজ্ঞানতা বশত সন্তান উৎপাদনে জটিলতার শিকার হন। সন্তান উৎপাদনে পুরুষের থেকেও বেশি ভূমিকা থাকে মেয়েদের। তাই মহিলাদের সন্তান ধারণের সবচেয়ে সেরা মুহূর্তটাকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বুঝে নেওয়া যায়, তাহলে বলা যেতে পারে এতে সাফল্যের হার অন্তত 90%। কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সন্তান উৎপাদনে নারীর মেয়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ মানে এই নয় যে এতে অসাফল্যে তিনি দোষের কাঠগড়ায় উঠবেন। আগে থেকেই সন্তান উৎপাদন না হওয়ায় নারীকেই দায়ী করা হতো। কিন্তু বর্তমান চিকিৎসাশাস্ত্র প্রমাণ করে দিয়েছে একজন পুরুষের পুরুষত্বহীনতাও সন্তান ধারণের পথে অন্তরায় হয়। এখানে সন্তান উৎপাদনের এক বায়োলজিক্যাল ফ্যাক্টরের বিষয়কেই তুলে ধরা হয়েছে, যার মধ্যে একজন মহিলা ও পুরুষ অংশ নিয়ে সফলভাবে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটাতে সক্ষম হন। সবাইরে একটা প্রশ্ন থাকে, মাসিকের কতদিন পরে নারী শরীরে শুক্রাণুর প্রবেশ সন্তান ধারণের সম্ভাবনাকে সবচেয়ে বেশি করে জাগ্রত করতে পারে? চিকিৎসকদের মতে একজন পরিপূর্ণ নারীর মাসিকের পর শরীরে 4 ধরনের অবস্থা তৈরি হয়। এই 4 অবস্থার মধ্যে প্রথম 2 অবস্থায় গর্ভধারণের সম্ভাবনা একদমই কম। তৃতীয় অবস্থা থেকে শারীরিক মিলনে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে এবং চতুর্থ দফায় এই সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে কখন কোনো অবস্থা চলছে তা জেনে নেওয়াটা উচিত। এতে একজন নারী নিজেও অনুধাবন করতে পারবেন তার মাসিক পরবর্তী সঠিক সময়টাকে, যা গর্ভধারণের পক্ষে একেবারে উপযুক্ত। মাসিকের পর প্রথম ও দ্বিতীয় অবস্থাগুলো হলো: মাসিকের পর যোনিতে সাদা স্রাব একেবারেই যায় না। যোনিপথ কার্যত শুকনো থাকে। এই অবস্থায় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা খুবই কম বলেই দাবি করেন চিকিৎসকরা। এতে সাফল্যের হার মাত্র 0.3%। মাসিকের পর দ্বিতীয় অবস্থা বলতে চিকিৎসকরা জানিয়েছেন এই সময় যোনিপথকে হালকা ভেজা বলে অনুভূত হয়, কিন্তু সাদা স্রাব দেখাও যায় না বা আঙুলের স্পর্শে সাদা স্রাবের চিহ্নও থাকে না। এই সময়ে যদি কোনো নারী পুরুষের সঙ্গে শারীরিক মিলন করেন তাহলে তাতে গর্ভধারণের সম্ভাবনা মাত্র 1.3%। চিকিৎসকরা এই 2 অবস্থা নিয়ে আরও একটি তথ্য দিয়েছেন। এতে বলা হয়েছে যাদের মাসিকের সাইকেল ছোট তাদের ক্ষেত্রে মাসিকের পরই যে এই 2 অবস্থা আসবে তার কোনো মানে নেই। এক্ষেত্রে মাসিকের শেষ দিকেই এই 2 অবস্থা সম্পূর্ণ হয়ে যেতে পারে। এর জন্য এখানে বলা তথ্যের সঙ্গে একজন নারীকে তার মাসিককালীন পরিস্থিতিকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা দরকার। যদিও তৃতীয় এবং চতুর্থ অবস্থা সকল নারীর ক্ষেত্রেই পরিলক্ষিত হয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। মাসিকের পর তৃতীয় অবস্থা যেটা হয়, এই অবস্থায় যোনিপথে সাদা স্রাবের দেখা মেলে। এটা বেশ ঘন এবং আঠালো হয়। 2 আঙুলে এই সাদা স্রাবকে নিলে দেখা যাবে তা বেশ চিটচিট করছে। এই সময় গর্ভধারণের সম্ভাবনা 2.5%। মাসিকের পর চতুর্থ অবস্থাটা জানা যাক। এই অবস্থায় সাদা স্রাব খুব পাতলা ও পিচ্ছিল হয়, দেখতে স্বচ্ছ। সাদা ডিমের অংশ যেমন খুব মসৃণ এবং পিচ্ছিল হয়, অনেকটা তেমন। এমনকি 2 আঙুলে এই সময়ে সাদা স্রাবকে নিলে দেখা যাবে তা আঠার মতো সেটে রয়েছে। টানলে কয়েক সেন্টিমিটার লম্বা করা যায় এবং ছিঁড়ে যায় না। এই সময় গর্ভধারণের সম্ভাবনা 28.6% থাকে, মানে গর্ভধারণের সম্ভাবনা 30%-এর কাছাকাছি চলে আসে। তবে এই প্রসঙ্গে আরও একটা জিনিস জেনে রাখা দরকার, আর সেটা হলো এই চতুর্থ অবস্থার পরে অনেকের ক্ষেত্রে সাদা স্রাব ঘনাঠালো হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে সাদা স্রাব নাও থাকতে পারে। আবার মাসিকের আগে দিয়ে সাদা স্রাব আসতে পারে, কিন্তু এগুলোর কোনোটাই গর্ভধারণের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। কিভাবে চতুর্থ অবস্থায় গর্ভধারণের পথে পা বাড়ানো যেতে পারে? মাসিকের পর তৃতীয় অবস্থায় যখন একজন নারী প্রবেশ করবেন সেই সময় থেকেই সঙ্গমের সময় বাড়াতে হবে এবং পরপর চেষ্টা করে যেতে হবে। চতুর্থ অবস্থা চলাকালীন সহবাস করে যেতে হবে।
এমনকি চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর অন্তত 3 থেকে 4 দিন পর্যন্ত সহবাস চালিয়ে যেতে হবে। এর ফলে একটা ভালো খবর আশা করা যায়। গর্ভধারণের আরও এক উপায় শরীরের তাপমাত্রা মেপে সহবাস। সাদা স্রাব নিয়ে অনেক সময় অনেকের মনে একটা ভুল ধারণা তৈরি হয়। আবার এমনও হয়েছে সাদা স্রাবের ফ্লো একজনের ক্ষেত্রে এক রকম হয়। তাই অনেকেই তাপমাত্রা মাপার পদ্ধতি অনুসরণ করতে পারেন। মাসিকের শেষ দিকে শরীরের তাপমাত্রা সামান্য হলেও বেড়ে যায়। এই তাপমাত্রা আসলে বাড়ে এই সময় নারীর ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এসে আশ্রয় নেয় এবং তা ফেটে যাওয়ার অপেক্ষায় থাকে তার জন্য। এই সময় ডিম্বাণুর সামনে যদি শুক্রাণু থাকে তাহলে তাদের মিলনে গর্ভধারণের সম্ভাবনাটা বাড়ে। কিভাবে তাপমাত্রা মেপে গর্ভধারণের পদ্ধতি অনুসরণ করবেন? মাসিকের পরপর সাদা স্রাব শুরু হতেই শরীরে তাপমাত্রা বাড়তে থাকে। 0.2 ডিগ্রি সেলসিয়াস অথবা 0.4 ডিগ্রি ফারেনহাইটের মতো শরীরে তাপমাত্রা বাড়ে। মাসিক শুরু হলেই নিয়ম করে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। এই তাপমাত্রা বাড়ার আগে যদি দেখা যায় টানা 6 দিন তাপমাত্রা কম রয়েছে তাহলে বুঝতে হবে শরীরের ফার্টাইল উইন্ডো খোলার সময় চলে এসেছে। মানে এই সময় ডিম্বাণু এসে ফ্যালোপিয়ান টিউবে আশ্রয় নেবে। একটানা 6 দিন তাপমাত্রা কম থাকার পর টানা 3 দিন তাপমাত্রা বাড়তে হবে। যদি দেখা যায় একদিন তাপমাত্রা বাড়ল এবং পরের দিন তাপমাত্রা কমে গেল, তাহলে বুঝতে হবে ফার্টাইল উইন্ডো কাজ করেনি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে টানা মাসিকের একদম গায়ে টানা 3 দিন তাপমাত্রা বাড়ার পরের দিন থেকেই কিন্তু ফার্টাইল উইন্ডো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই যা করতে হবে তা ওই তাপমাত্রা বাড়ার সময়ই। এক্ষেত্রে তাপমাত্রা মাপার একটা নির্দিষ্ট সময় নির্বাচন করতে হবে। দৌড়ঝাঁপ করে এসে তাপমাত্রা মাপলে হবে না। এই সময়ে শরীরের তাপমাত্রা মাপার সবচেয়ে উত্তম সময় সকালে ঘুম থেকে ওঠার পর। বিছানা ছাড়ার আগেই শুয়ে শুয়ে থার্মোমিটারে তাপমাত্রা মেপে নিন এবং একটি চিরকুট করে রাখুন। বগলে থার্মোমিটার না রেখে মুখে রাখবেন। এতে নির্দিষ্ট তথ্য পেতে সুবিধা হবে। কেন মাসের একটা সময় সন্তান ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? একজন মহিলার শরীরে 2টো ওভারি বা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়ে একটি করে ডিম্বাণু পরিপক্কতা লাভ করে। পরিপক্ক অবস্থায় ডিম্বাণু খোলস ভেঙে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে গিয়ে অবস্থান করে। এই সময় সামনে যদি কোনো পুরুষের শুক্রাণু থাকে তাহলে তার সঙ্গে মিলন ঘটে ডিম্বাণু। আর এখান থেকেই জন্ম নেয় ভ্রূণ, যা গর্ভধারণ বলে সকলের কাছে পরিচিত। এবার যদি ডিম্বাণু সামনে থেকে কোনো শুক্রাণুকে না পায় তাহলে তা জরায়ুতে আশ্রয় নেয়। এরপর মাসিক বা ঋতুস্রাবের মধ্যে দিয়ে তা শরীরের বাইরে বেরিয়ে যায়। গর্ভধারণে ক্যালেন্ডার মেথড। এতে 6 মাসের মাসিক সাইকেলের হিসাব বের করতে হবে। মনে করুন 1 তারিখে মাসিক শুরু হলো এবং তা শেষও হয়ে গেল। এরপর দেখা গেল 9 তারিখে আবার মাসিক শুরু হলো। এই যে 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে ব্যবধান একে নোট করতে হবে। এই হিসাব রাখার আরও একটা সহজ পদ্ধতি, যেদিন মাসিক শুরু হচ্ছে সেদিন ক্যালেন্ডারে তারিখটা মার্ক করে রাখুন। এরপর যেদিন ফের মাসিক শুরু হবে সেদিনটা মার্ক করুন। তাহলেই সহজে আপনার সামনে এসে পড়তে আগের মাসিক এবং পরের মাসিক শুরু হওয়ার মধ্যে দিনের ব্যবধানের সংখ্যাটা। এভাবে 6 মাসের একটা হিসাব বের করুন। সবসময় যে 1 মাসিক শুরু থেকে পরের মাসিক শুরু হওয়ার মধ্যে ব্যবধান একরকম থাকবে এমন কোনো মানে নেই। এক সময় দিনের ব্যবধান এক রকম হতে পারে। 6 মাসের মাসিকের দিনের ব্যবধানের যে হিসাবে পেলেন তা থেকে একটা অঙ্ক কষে নিন। 1 মাসিক শুরু থেকে পরের মাসিক শুরু হওয়ার মধ্যে যেখানে দিনের ব্যবধান সবচেয়ে কম তা নোট করুন। একইভাবে 1 মাসিক থেকে পরের মাসিক শুরু হওয়ার মধ্যে দিনের ব্যবধান সবচেয়ে যেখানে বেশি সেই সংখ্যাটা নোট করুন। এবার সবচেয়ে ছোট সংখ্যাকে 18 দিয়ে সাবট্রাক্ট করুন বা বিয়োগ করুন। সবচেয়ে বেশি দিনের ব্যবধানে যে সংখ্যাটা পেয়েছেন তাকে 11 দিয়ে বিয়োগ করুন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মনে করা হলো আপনার 1 মাসিক থেকে অন্য মাসিক শুরু হওয়ার মধ্যে দিনের অন্তর 28 দিন, আর 1 মাসিক থেকে অন্য মাসিক শুরু হওয়ার মধ্যে সবচেয়ে বেশি দিনের অন্তর 33 দিন। এবার 28 দিন থেকে 18 দিন বিয়োগ করলে পড়ে থাকে 8, আর 33 থেকে 11 বিয়োগ করলে পড়ে থাকবে 22। এর মানে মাসিক শুরু হওয়ার পর 8 দিনের মাথায় ফার্টাইল উইন্ডো অন হচ্ছে, আর এই ফার্টাইল উইন্ডো শেষ হচ্ছে মাসিক শুরু হওয়ার পর 22 দিনের মাথায়।
এই ক্যালেন্ডার মেথডে অনেকেই দিন গোনার ক্ষেত্রে ভুল করেন। যেদিন মাসিক শুরু হচ্ছে সেদিন থেকে দিনের হিসাব হবে, আর পরের মাসিক শুরু হওয়ার সময় নতুন করে দিনের হিসাবে হবে। গর্ভধারণের এগুলো সম্ভাব্য পদ্ধতি। চিকিৎসকদের মতে এই পদ্ধতিগুলো মেনে যদি একজন নারী ও পুরুষ অন্তত একদিন অন্তর লাগাতার সঙ্গম করে তাহলে খুব বেশি হলে সন্তান ধারণে 1 বছর সময় লাগতে পারে। যদি এই 1 বছরে ফল না আসে তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। নারীর বয়স যদি 35-এর বেশি হয় তাহলে 6 মাসের মধ্যে ফল না পেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।